उत्तर त्रिपुरा জেলার কুমারঘাটে ঊনকোটি কুমারঘাটে ফিরা রথযাত্রার দিন যে অভাবনীয় অবিশ্বাস্য ঘটনা ঘটল তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের পার্টির দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী এবং কমরেড নারায়ণ কর তাদের সাথে আমিও ছিলাম। আমরা কুমারঘাটে গিয়েছিলাম সমস্ত বিষয়টা বুঝবার জন্যে, কি করে এই ঘটনা ঘটতে পারল। তার আগের দিন 29 তারিখ আমাদের পার্টির সিপিআইএমের 5 জন বিধায়ক তারাও কুমারঘাটে গিয়েছিলেন। তাদের মধ্যে ইসলাম উদ্দিন ছিলেন, শৈলেন্দ্র দেবনাথ ছিলেন, দীপঙ্কর সেন বিলুনিয়ার এমএলএ, আমাদের এখানে নয়ন সরকার আর এই সুদীপ তারাও ছিলেন। তাদের সাথে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার আমাদের যারা নেতৃত্ব এবং বিশেষ করে কুমারঘাট মহকুমার যে পার্টি নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন। কালকে যে আমরা গেলাম আমাদের সাথেও ঊনকোটি জেলার পার্টি সম্পাদক, কুমারঘাট মহকুমার পার্টি সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য ওখানে যিনি কাজ করেন, প্রাক্তন বিধায়ক, তারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেলা 2টো থেকে এই গোটা ঘটনাটি সম্পর্কে আমাদের মতো করে জানবার উদ্যোগ আমরা গ্রহণ করি। তাতে প্রথম আমরা যাই যে রথটিকে ভিত্তি করে ঘটনাটা ঘটল। আমরা শুনলাম যে রথটি থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাই, তারপরে আমরা কুমারঘাট থানায় আমরা যাই, তারপর কার্যকারণেই আমরা বিদ্যুৎ দপ্তরে যাই, তারপর যেখানটাতে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাতে আমরা যাই। সেখান থেকে আমরা পূর্ত দপ্তরে যাই, সেখান থেকে আমরা যাই ইস্কন মন্দিরে, যারা মূলত এই রথযাত্রার অনুষ্ঠানটির আয়োজক। সেখান থেকে আমরা যাই কুমারঘাট মহকুমা হাসপাতালে। তারপর যারা মারা গেলেন এই ঘটনায় তাদের বাড়িগুলিতে আমরা একে একে যাই। সেখান থেকে আমরা মহকুমার শাসক কুমারঘাট মহকুমার তার অফিস আমরা যাই এবং এই কাজগুলো করতে আমাদের 5টা বেজে যায়। তারপর 5:30 আমরা ওখান থেকে রওনা হই। সর্বশেষে আমরা জিবি হাসপাতালে আসি। আমরা সম্ভবত 9:30 বা 9:40 জিবি হাসপাতালে এসে আমরা পৌঁছি। সংক্ষেপে বলছি, এই যে 8টা-9টা জায়গায় আমরা কুমারঘাটে ঘুরলাম, তাতে প্রথমত আমি যেটা বলবো, আমাদের 3 জনেরই অবজারভেশন হচ্ছে এটা, কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী। কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই, কেমন না স্থানীয় যে ভেহিকুলার ট্রাফিক, এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে
যে তারা বুঝেই উঠতে পারছেন না এখনো যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যে একটা চাপা ক্ষোভ, অসন্তোষ জমা হয়ে আছে এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ প্রকৃত অর্থে নগর যে এলাকাটা, এই এলাকাটার মধ্যেই তো সমস্ত ঘটনাগুলো ঘটেছে। হলো আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে পরে ওখান থেকে আরম্ভ করে একেবারে আপনার পূর্ত দপ্তরের যে মূল অফিস সেখান পর্যন্ত সবটা ঘুরলে পড়ে এটা নগর এলাকায় পড়ে। এটা আমি প্রাথমিক বললাম। আমরা রথটা দেখলাম এবং সেখানে পুলিশ বন্ধু ছিলেন। তাতে যেটা বলছেন যে যেদিন প্রথম যাত্রা হয় সেদিন মানে উঁচুটা, হাইটটা এত বেশি ছিল না। ফেরা যাত্রার সময় এটার হাইটটা বাড়ে, সম্ভবত উপরে একটা পিতলের কলসি টলসি বসায়, তার উপর একটা স্টিক দেয় এবং স্টিকটা সম্ভবত লোহা অথবা স্টিলের হবে, তার উপর একটা পতাকা ইত্যাদি। আমরা যখন ঘুরে দেখছিলাম এই রথটা, তাতে দেখে বোঝা গেল এটা বড়সড় কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে, অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ির, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম একটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা যেটা জনগণের দিকে মুখ করা, সেই জায়গাটা দেখলাম ওখানে একটা পুলির মতো আছে, তাতে তার জড়ানো আছে এবং এটাকে ঘোরাবার জন্য এটা হাতে ধরার একটা বিষয় আছে। জিজ্ঞেস করলাম যে এটা কি, তাতে ওখানে এক দুজন ছিলেন পুলিশ বন্ধুটি সহ বললেন এটা একটা ব্যবস্থা, ওই যে পতাকা ইত্যাদি উপরে তুলেছে এটা ঘুরিয়ে উপরেও তোলা যায়, প্রয়োজন এটাকে নিচেও নামানো যায়। এটা তাদের মতো তাদের ব্যাখ্যা। আমরা এ নিয়ে কোনো রকম মন্তব্য করিনি, সবটা দেখে তারপরে আমরা সঙ্গেই থানাতে আমরা গেলাম। এখন পুলিশ থানায় গিয়ে আমরা দেখলাম ওখানকার যিনি থানার দারোগাবাবু এবং তারপর আরেকজন সিনিয়র এসডিপিও, তারা দুজন ছিলেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা, বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন, কোনো বিষয়ে আপনাদের কোনো আপত্তি ইত্যাদি ছিল কিনা। তাতে তারা যেটা বললেন, আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি। একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা আসবে, যে রাস্তা দিয়ে রথটা ফিরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন। অন্য কোনো পারমিশন আমরা দেইনি। তখন জিজ্ঞেস করলাম এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটলো, তার যে উচ্চতা ইত্যাদি সেগুলি সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব, তারা বললেন। এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতার সম্পর্কে কিছু বলেছে কিনা এটাও আমরা বলে উঠতে পারছি না। এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য। স্বাভাবিক আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম আমরা চলে যাই বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম। পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম, রুট যেটা, রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটল এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যে আরে আপনারা কী করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না। যাই হোক,
তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম, পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো, তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাইনি, আমরা একটা চিঠি পেয়েছি। তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে, কোন দিক দিয়ে রথ ফিরে যাবে, এই রুটটা তারা মেনশন করেছেন। তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করি। তো এখন আমরা তার কাছে জানতে চাইলাম চিঠিটা আছে কিনা, বলে হ্যাঁ আছে, কিন্তু ভদ্রলোক চট করে খুঁজতে গিয়ে পেলেন না। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো আপনাকে বিব্রত করছি না। তাহলে এই ঘটনাটা ঘটলো যে, বলে যেই রাস্তাতে তারা গেলেন, যেখানে গিয়ে ঘটনা ঘটলো ওই রাস্তাটায় যাওয়ার কথা ছিল না। তাহলে এই ঘটনাটা ঘটলো কী করে? তখন ওই পুলিশের কাছ থেকে যেটা জেনে আসলাম, ওই ভদ্রলোকেরও প্রায় এরকমই বক্তব্য যে আমাদের তো পাওয়ার ডিপার্টমেন্টের কোনো লোক যাত্রার শুরুর দিনও তারা চায়নি, যেদিন তারা ফিরা যাত্রা করছেন সেদিনও তারা বলেনি যে আপনাদের লোক আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কোনোদিনই তারা চায়নি। তো যাই হোক, আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরদিন আগরতলার বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করেছি যে যে তারের সাথে এই আপনার রথের যে চূড়ার যে সংঘর্ষটা হয়, মানে মানে এটার যে সংযোগ হয়, এই তারগুলি তো হাই টেনশন, বলে ইয়েস 33 kV। তো এটা নিচে, এটা তো নিচে থাকার কথা না, এটা আরও অনেক উপরে থাকার কথা, এটা কি ঠিক? বলে না, এটা মোটেই ঠিক না। এবং আজকেও আমাদের মানে রাজ্য স্তরের এক্সপার্টরা তারা এসেছেন, স্পটে গেছেন, তারা পরীক্ষা করে দেখেছেন এই 33 kV লাইন যেই হাইটে থাকার কথা সেই হাইটেই শুধু না, বরং তার চাইতে খানিকটা বেশি উচ্চতায় আমরা এই লাইনটা আমরা টেনেছি। এটা হচ্ছে এই ভদ্রলোকের জবানি। তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন তিনি বললেন যে যখন ঘটনা ঘটে গেল তিনি অফিসে ছিলেন না, তিনি বোধহয় বাইরে বা দূরে কোথাও ছিলেন। তাকে যখন ইনফর্ম করা হলো যে সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 33 kV লাইনটা এটার যেখান থেকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, সেটা কুমারঘাটে না, এটা অন্য জায়গা থেকে। বলছে আমরা খবর পেলাম, তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা ডিসকানেক্ট করলো, সময় তো চলে গেল এবং হাতছাড়া হলো সময়, তাতে যা ঘটনা তো ঘটেই গেল। মানে এই হচ্ছে মানে তাদের বক্তব্য। আমরা ওখান থেকে গেলাম প্লেস অফ অকারেন্সে, খুব বেশি দূর না, এটা মেন ন্যাশনাল হাইওয়ের উপর। আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি সব সময়, পাশে টাউন হল, যেটা আমাদের গভর্নমেন্টের সময় আমরা জায়গাটাকে ঠিক করে কাজ শুরু করেছিলাম, তার পাশ দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখানো হলো যে কোথায় এই কোন তারটাতে লেগেছে। আমাদের সঙ্গে কিছু সাংবাদিক বন্ধু ছিলেন, আগরতলা থেকে গেছেন, ওখানের লোকও ছিলেন, তারাই নিজেরা চিহ্নিত করলেন। আমরা লক্ষ্য করলাম যে উপরে যে তারের সঙ্গে এটার মানে সংস্পর্শে যাওয়ার পর ঘটনা ঘটলো, এটা যথেষ্ট হাইটে আছে, কেমন না। তারপরে আমরা তাকাবার চেষ্টা করলাম, তখন দেখা গেলো পাশেই ড্রেনের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো তাকে ডাকলাম আমরা, তিনি নেমে আসলেন। আপনি কি ঘটনা দেখেছেন? বলে হ্যাঁ, আমি তো রথের দড়ি টেনেছি। বলে আপনি দড়ি টেনেছেন, আপনার তো কিছু হয়নি? বলে আমি তো দূরে ছিলাম, হয়তো পার্টিকুলারলি ওই সময়টাতে আমার হাতে হয়তো দড়ি ছিল না, থাকলে কী ঘটতো আমি জানি না। তার দোকান, এবং অনেক আগেই দোকানটা একটু অন্য জায়গায় ছিল, এখানটাতে দোকান এনেছেন। তারপরে আমি দেখলাম তার দোকানের পাশে কিছু বাড়ি আছে, সেখানে দুজন মহিলা, একজন বয়স্ক, একজন মাঝারি বয়সের, সঙ্গে একটা বাচ্চা মেয়ে, তাদেরকে ডাকলাম। মাঝারি বয়সের যে মহিলা, তিনি আমার মনে হয়েছে একটু ভয়টাও পেয়ে গেছেন, আড়ষ্টতায় ভুগছিলেন, তিনি নিজেকে একটু সরিয়ে নিলেন, তিনি হয়তো ভাবলেন কোন ঝামেলায় পড়ে যাই। বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকলেন, কেমন, তাকে ডাকলাম, আমরা এগিয়ে গেলাম, তার সঙ্গে বাচ্চাটা আসলো, তাকে জিজ্ঞেস করলাম, তিনি তো জড়িয়ে ধরে আমাদের হাউ হাউ করে কাঁদছেন যে কি ঘটে গেল, এবং বলছে আমিও তো ছিলাম, আমি যদি দূরে না থাকতাম, আমি যদি কোনো কারণে এই রথের দড়ি টানতাম, তাহলে আজকে তো আমাকে আপনারা পেতেন না। এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন। তার সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা, মেয়েটা ক্লাস 4-এ পড়ে,
হ্যাঁ, স্পেল বাউন্ড, কেমন না, বাড়ির জামা কাপড় পরে আছে, সে কিছু বলতেই পারছে না, বলছে না এই ঘটনা তো আমরা দেখেছি, তাকে তো এর বেশি কিছু তখন বলার নেই। ওখান থেকে আমরা গেলাম পিডব্লিউডির কাছে। তো পিডব্লিউডির যিনি ভদ্রলোক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার সাথে কথা হলো এবং তিনি বললেন যে দেখুন, রথের মেলা হবে, রথ তৈরি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি, কারণ আমাদের এদিক দিয়েই ইসকনের মানে যে মণ্ডপ, একটু ভেতরে যদিও এটা যে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য রাখছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো পারমিশন, মতামত, পরামর্শ কিছু আমাদের কাছে চায়নি। যাই হোক, এখন ঘটনা যেদিন ঘটল, সেদিন তারা জনগণের মুখ থেকে শুনেছেন, তাদের কাছে খবর এসছে, শুনে তারা এখান থেকে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন রেস্কিউর কাজের জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করলাম, দেখুন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ তো আমাদের বলল এই রথ ইত্যাদি এগুলোর পারমিশন ইত্যাদি দেওয়ার কথা আপনাদের। বলছে দেখুন, কোনো জনসভা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টি অথবা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে যদি আয়োজিত হয় তাহলে আমাদের মতামত নিতে হয়, আমরা দেখে বলি যে মঞ্চটা কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা জেনারেলি আমরা বলে থাকি, কিন্তু এই প্রশ্নে আমাদের কাছে কেউ আসলো না। তো আপনাদের কি মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক উচ্চতা মনে হয়েছে, এবং তার উপরে যে পতাকাটা যে দণ্ডতে লাগানো ছিল সেটা কাঠের না, এবং এটা মেটেলের, এবং এটাই তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম কত হাইট হবে, বলে এটা তো বলতে পারছি না। তখন বলছেন যে এটা আপনার বিদ্যুৎ দপ্তরের লোকরা বলতে পারবেন। ওনার ওখানে বসে আমরা আবার ফোন করলাম বিদ্যুৎ দপ্তরের এই ভদ্রলোকের কাছে, তিনি বললেন যে এটার হাইট হচ্ছে 6.37 মিটার। এই হাইটে এটা আছে, তার মানে হচ্ছে রথের চূড়া 6.37 মিটারের চাইতেও বেশি। কিন্তু আমরা যখন রথটা দেখলাম তখন উপরটা তো নাই, ওটা তো ভাঙা পড়ে গেছে, এটা হয় সরিয়ে ফেলেছে অথবা নাই, এটা আমরা দেখেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তখন আমাদের মনে হলো আমাদের ইসকনের মন্দিরে যাওয়া দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে 3 জন লোক ছিলেন, তাতে যিনি প্রধান ব্যক্তি তার সঙ্গে কথা বলে জানলাম তিনি সম্ভবত পশ্চিমবাংলার বর্ধমানের কাছে কোথাও থাকতেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লেখাপড়া জানা মানুষ। তিনি স্পেল বাউন্ড, কোনো কথা বলতে পারছেন না, এবং তাকে যখন জিজ্ঞেস করছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার সঙ্গে 2টো লোক দাঁড়িয়ে আছে। তাই বললাম দেখুন, আমরা তো আপনাদের কাছে জানতে এসেছি, আমাদের তো একটু বিষয়গুলো জানতে হবে, একটু আমাদের সাহায্য করুন। তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল, এই যে রথটা আপনারা তৈরি করলেন, এটার জন্য কি আপনাদের ইসকনের কোনো স্পেসিফিকেশন আছে? বলছে না, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তাহলে এই রথটা আপনারা তৈরি করলেন কি করে? তাতে জবাব দিলেন, আগরতলার যে ইসকন রথ আছে এটা অনেক আগের থেকেই আগরতলায় চলছে, আমরা জানি, আমাদের সরকার থাকতে আমরা দেখেছি। তৈরি করতে সাহায্য করেছেন, তাকে যারা সহযোগিতা করেছেন তারা একাধিকবার আগরতলায় গেছেন, ইসকনের এই রথটি দেখে ফিরে এসে টাইম টু টাইম এটা অনেকটা তার আদলে রথযাত্রা তারা করেন। সব জায়গায় তাদের নির্দেশ গেছে একটা স্পেসিফিকেশন দিয়ে যে এখন থেকে এই স্পেসিফিকেশনের বাইরে, পারহ্যাপস ইনক্লুডিং হাই, রথ তৈরি করা যাবে না। এবং এটা ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত, পারমিশন না হওয়া পর্যন্ত এই রথ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, এতটুকু বললেন। তারপরে বোঝা গেল এখন তাদেরকে আমরা এর বাইরে অন্য কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বিবৃত করার চেষ্টা করিনি। লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটু খুব নিজেই সেখানে অস্বাভাবিক অবস্থা তিনি ফিল করছেন, তার এক্সপ্রেশন। আমাদের যদিও তাদের মন্দির থেকে প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা হাত জোর করে বলেছি দেখুন আজকে প্রসাদ খাওয়ার মতো অবস্থা নেই, আমরা আরও কয়েকটা জায়গায় যাব, পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দরকার হলে আপনাদের প্রসাদ আমরা খাবো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাই, মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে সেখানে যে ডাক্তার বন্ধুটি ছিলেন মহিলা, তিনি আমাদের মেডিকেল কলেজ থেকে সম্ভবত 3rd গ্রুপের, তিনি পাশ করে ওখানে কাজ করছেন। তিনি বিবাহিতা, তার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন,
তার বাড়ি মান্দায়, তার হাজব্যান্ডের বাড়ি খোয়াই। ঠিক আছে, তার কাছ থেকে জানলাম, তিনি বললেন 6 জন ডেড বডি নিয়ে এসছে হাসপাতালে, আর বাকি ছিল সেখানে 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনকে তারা কুমারঘাট হাসপাতালে ভর্তি করান, বাকি 9 জনকে এই আহত যারা হয়েছেন তার জখমের যে গভীরতা তার ভিত্তিতে তারা মনে করেছেন তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না, তারা কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কৈলাসহর জেলা হাসপাতালে তাদেরকে দেখে সেখান থেকে 7 জনকে প্রায় সঙ্গে সঙ্গেই সেদিনই জিবি হাসপাতালে রেফার করেন। অন দি ওয়ে টু জিবি সেখানে একজন মারা যান, জিবিতে 6 জন এসে ভর্তি হন। আমরা জিজ্ঞেস করলাম হাসপাতালে এখন ওই দিনের ঘটনায় যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা, বলে না, আজকে বাকি 10 জন তারা রিলিজড হয়ে গেছেন, তারা বাড়িতে চলে গেছেন। কিন্তু ফটিকরের যে হাসপাতাল আছে, হ্যাঁ, এটা ছোট হাসপাতাল, কেমন, সেই হাসপাতালে যে সেদিনও রোগী ভর্তি হয়েছিল, বা কালকে যে আমরা দেখা করলাম হয়তো সকাল পর্যন্ত রোগী ছিল, এটা মহকুমা হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাইনি। তাতে আমাদের মনে হয়েছে যে এটাই বোধহয় হিসেব। এই সমস্ত তথ্য জানার পর আমরা সবার বাড়িতে আমরা গেলাম যারা মারা গেলেন। তাতে মহিলা, পুরুষ, বয়স্ক, মাঝারি বয়সের নিকটাত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাতে চোখের জল ফেলছেন, কেউ কেউ হাউ হাউ করে চিৎকার করে কথা বলছেন, আমরা বাঁচব কী করে, যার মানে সাধ্যশান্তি করছি, কোথায় আমার তাদের করার কথা আমাকে এখন তাদের করতে হচ্ছে, এরকম। অনেক বাড়িতে 3-4টা বাড়িতে দেখলাম বাচ্চা বাচ্চা ধরা গলায়, হাতে এই যে কুশাসন এগুলি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না কি ঘটনা ঘটে গেছে। ছোট্ট কিন্তু ছেলেমেয়েরা আজকাল আমি লক্ষ্য করছি একটু কথাবার্তায় চটজলতি বলতে পারে, স্কুলে পড়ে, কেউ 2তে, কেউ কেজি 2তে পড়ে, কেউ স্কুলে 4-এ পড়ে, হ্যাঁ, গরিব পরিবার, অধিকাংশ গরিব পরিবার, তারা একটা বিভ্রমে পড়েছে। এখন পুরুষটা যদি মানে তার কোনো নিয়মিত আয় নাই, দৈনিক মজুরিতে কাজ করে, সে যদি সেখানে মজুরির জন্য যায়, বাচ্চাগুলি কে দেখবে? মা তো নাই। আর বাচ্চাগুলি যদি সে দেখে, তাহলে বাচ্চাগুলি খাওয়াবে কি? জামা কাপড় ইত্যাদি, জুতা ইত্যাদি পরে স্কুলে যেতে হবে, পয়সাটা কোত্থেকে আসবে? এরকম একটা দুশ্চিন্তা, যদিও এগুলো প্রকাশ করেনি, আমরা যতটা বুঝার বুঝেছি, আমাদের তরফ থেকে যতটা অভয় দেওয়ার আমাদের পার্টির সীমাবদ্ধতার মধ্যে, সেগুলো তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। সমস্ত বলার পর তারপর আমরা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করি। মহকুমা শাসক দেখলাম তিনিও যথেষ্ট মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত, উদ্বিগ্ন। দুপুরের পর থেকে আমরা গেছি শুনে তিনি অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করবো, এটা জেনে কথাবার্তা বললাম। তিনি যেটা বললেন যে আপনার প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে তহবিল, সেই তহবিল থেকে, এটা অল ইন্ডিয়া মানে গাইডলাইনই তাই, তার থেকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে এই সমস্ত পরিবারগুলোকে তারা সাহায্য করেছেন। আর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ডিক্লারেশন হয়েছে, আমরা এটা দেখেছি, আমাদের মুখ্যমন্ত্রীও তহবিল থেকে একটা ডিক্লারেশন করেছেন, সেটা আমরা শুনেছি। চিকিৎসার ব্যাপারে তিনি বললেন সরকার থেকে আমরা দায়িত্ব নিচ্ছি। এখন ওনাকে আমরা যেটা অনুরোধ করে এসেছি যে দেখুন, ইসকন তো একটা বেশ বড়সড় সংগঠন, এবং যাদের বাড়িতে আমরা গেলাম তারা যেটা বললাম, তাদের একটা ক্ষোভ দেখলাম, ইসকনের তরফ থেকে তাদের বাড়িতে কেউ গিয়ে খোঁজখবর কিছুই করেনি, তাদের রথের জন্যই তো এই ঘটনাটা ঘটলো। এই বহিঃপ্রকাশটা অনেকেই কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলেছেন, 1-2 জন তো খুবই উত্তেজিত, পুরুষ মানুষ যদিও মাঝারি বয়সের। তো আপনি তাদের সঙ্গে দয়া করে একটু কথা বলুন, সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা তো ঠিক আছে, তারা তো এই মানে পরিবারগুলির পাশে তাদের দাঁড়ানো দরকার। আপনি আপনার তরফ থেকে মহকুমা শাসক, এবং ততোধিক হচ্ছেন আপনি একজন হিউম্যান বিইং, সেদিক থেকে তাদের সঙ্গে আপনি কথা বলুন। বললেন না, ঠিক আছে, আপনারা যেটা বলেছেন আমরা বলবো। আর তাকে আমরা যেটা অনুরোধ করেছি, যে সাহায্যগুলো সরকার করেছে ঠিক আছে, আমরা আপনার কাছেও অনুরোধ জানাচ্ছি, আপনিও আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিবারগুলো ঘুরে যা তথ্য সংগ্রহ করেছেন, যদি সংগ্রহ করাতে এখনও অসম্পূর্ণতা থাকে, এগুলো সংগ্রহ করে সরকারের কাছে আপনিও আপনার দিক থেকে একটা আবেদন করুন, এই পরিবারগুলোতে একটা করে সরকারি চাকরি যাতে ব্যবস্থা করে।
তিনি তো দেখলাম বিরোধিতা করলেন না, বললেন যে ঠিক আছে, আমি আমার মতো করে এই উদ্যোগ নেব। সেখান থেকে এসে আমরা 5:30টায় রওনা হয়ে আগরতলা জিবি হাসপাতালে আসি। তাতে আমরা 10 জনকে আমরা দেখেছি ঘুরে ঘুরে। তাতে মহিলা হচ্ছেন 5 জন, বয়স্ক পুরুষ হচ্ছেন 1 জন, আর বাকিরা হচ্ছে কম বয়সী শিশু এবং একটু বেশি বয়সের, তার মধ্যে মেয়ে আছে 1 জন। এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে বিশেষ করে আইসিইউতে যারা আছেন 3 জন মহিলা এবং মেয়েটি যাকে সর্বশেষে আমরা দেখলাম, তাদের বার্ন ইঞ্জুরি একটু বেশি, 60, 65 বা 50-র কাছাকাছি, আরেকজনের তো 60-র উপরেই তারা বলল। এগুলি নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত, তারা দেখছেন, চেষ্টা করছেন এবং বলছেন এখন তো ঠিক আছে, কিন্তু যখন এগুলো শুকোতে শুরু করবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এগুলো সব দেখলাম। বেরিয়ে আসার সময় তাদের পরিবারের লোকজন যারা সেখানে ছিলেন, প্রথম থেকে আছেন, তারা কেউ কেউ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফিরে এসেছি। এই হচ্ছে সাম টোটাল আমাদের যাওয়া দেখা অভিজ্ঞতা, তার ভিত্তিতে যেটা আপনাদের সামনে বললাম। এখন সবটা দেখার পর আমরা যেটা আলোচনা করেছি এবং আমাদের পার্টির নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা ছিল, সেখান থেকে এটা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে 3-4টা বিষয় আমরা সরকারের কাছে দাবি করছি, পরামর্শ বলতে পারেন, দাবিও বলতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ডিএমকে দিয়ে এটা তদন্ত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সেদিনই রাতের বেলা কুমারঘাটে একটা প্রেস মিট করতে গিয়ে তিনি বলেছিলেন 7টা মানুষ মারা গেছেন এবং হাসপাতালে এখনও 10 জনের কথা বললাম। আরও হয়তো কিছু আছেন, তারা হয়তো সবাই হাসপাতালে যাননি। আর কৈলাসহরে 3 জন হাসপাতালে আছেন। তাহলে এখানে 10, ওখানে 13 জন কিন্তু এখন হসপিটালে আছে। এর মধ্যে একটু বড় অংশটা বার্ন ইঞ্জুরি এবং অন্যান্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনার যে গভীরতা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা খাটো করছি না, কিন্তু আমাদের মনে হয়েছে এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা দরকার এবং এটা হাইকোর্টের এখন যিনি মানে বিচারকের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্য থেকে কাউকে দিয়ে এটা তদন্ত করা দরকার এবং সরকারের তরফ থেকে জুডিশিয়াল ইনকোয়ারি করার সময় তার তো মানে কী কী বিষয় করবেন তারা বলে দেবেন এবং সেখানে এটা সময়ে ঠিক করে দেওয়া দরকার। জেনারেলি জুডিশিয়াল ইনকোয়ারি অনেক সময় নিয়ে যায়, মানুষ ঘটনাও ভুলে যায়, তাহলে তো চলবে না। যত দ্রুত সম্ভব এনকোয়ারি কমপ্লিট করা দরকার এবং দ্রুততার সঙ্গে এই গোটা ঘটনার জন্য মূলত দায়ী কারা এটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা যাতে দ্রুততার সাথে গ্রহণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আপনার এই যে আমরা যেটা বললাম, যারা মানে মারা গেছে যে পরিবারগুলো এখন অবধি যা দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বইপত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা 12 ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস 10 তারপরে 12, এদের দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসপাতালে যারা আছেন, সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন এবং এটা সরকার দেখছেন, এটা সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন, সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এবং তারপরে যতক্ষণ না এরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত
এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। এটাও আমরা সরকারের কাছে দাবি করছি। এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই কয়েকটা বিষয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন আমরা এই মানে টিমের মধ্যে ছিলাম, ফিরে এসেছি, অন্যরা তো ছিলেন তারা আসতে পারেননি, আমরা সবটা মিলিয়ে এই বক্তব্যটা রাখলাম আপনাদের মাধ্যমে। সরকারের দৃষ্টিতেও আমরা আনলাম, যারা মারা গেলেন, যারা আহত হলেন, জখম হলেন, তাদের কাছেও গেল এবং সারা রাজ্যের মানুষও দেখল। এবং একটা ব্যবস্থা এখন করা দরকার, শুধু রথের না, রথ হোক, নানা পূজা পালিতেও এখন এই ধরনের তো আপনার প্রসেশন বের হয় গাড়িতে করে উঁচু করে সারা ত্রিপুরার জন্য। তার একটা মানে একটা পদ্ধতি তো সরকারের তরফ থেকে গ্রহণ করা দরকার। পুলিশকে বিশেষ করে গুরুত্ব নিতে হবে, পূর্ত দপ্তরকে গুরুত্ব নিতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টকে গুরুত্ব নিতে হবে। এই 3টা ডিপার্টমেন্টকে ইনভলভ করে, এটা বড় শহর হোক ছোট শহর হোক, এই প্রশাসন ইত্যাদি বের করার আগে সরকারের দিক থেকে কতগুলি মানে সেখানে নিয়ম বিধি পদ্ধতি এগুলো চালু করা দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত। এই হচ্ছে আমাদের তরফ থেকে বক্তব্য। যদি আমি কিছু মিস করে থাকি, কমরেড নারায়ণ কর আছেন, কমরেড তপন চক্রবর্তী আছেন, তারা দরকার হলে তার সাথে অ্যাড করবেন। এই তো কিছু আছে এই বিষয়ে কিছু নেই। অন্য কি বিষয় ভাই? আজকের দিনে এগুলি বলবো না। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে পলিটিক্যাল কথাবার্তা কিন্তু বলিনি। ওখানেও অনেকে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা কিচ্ছু বলিনি। উই ডিড নট পাস এনি কমেন্ট। কালকে হাসপাতালও বলেছে আপনাদের বাদ দিয়ে তাদেরকে যদি 3 জনকে বলি আপনারা কিন্তু বিরক্ত হতেন। যদিও তার মধ্যে দেশের কথা আমি শুনেছি আরও 1-2টা পত্রিকা তারা খবর পেয়েছেন, দিয়েছেন, এটা তো আমরা বাধা দিতে পারি না। আমরা বলেছি দেখি ভাই আমরা কথাবার্তা বলে কালকে বলবো। কোনো জায়গাতে কিন্তু আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। আজকে এই বিষয়গুলি থাকুক, যদি এগুলো নিয়ে আপনারা জানতে চান পরে আমরা কথা বলবো, আজকে বলতে চাইছি। ঠিক আছে, বললাম তো রিটেনই কি সব কথা, আপনারা এগুলি ক্যারি করলেই তো হয়। হ্যাঁ, তারপরে যদি সরকার বলেন রিটার্ন দিক না দিলে বলবো আমরা তো সবসময় রিটার্নের জন্য অপেক্ষা করতাম না। আমরা যখন সরকার চালিয়েছি সবসময় রিটার্ন না আসলে হবে না এরকম করিনি। নিজেরাও উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরেও যেখানে খামতি ঘাটতি দেখেছি, জনমত যখন দেখেছি, পত্রিকায় যেগুলো বহিঃপ্রকাশ ঘটেছে এগুলো দেখে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমাদের যে অসম্পূর্ণতা এগুলি ওভারকাম করার জন্য আমরা স্টেপ নিয়েছি। এখন গভর্নমেন্টের তরফ থেকে যদি আমাদের যে কথাগুলি বললাম তার পরিপ্রেক্ষিতে যদি বলেন কই আমাদের কাছে তো লিখিত আসলো না, তাহলে কাইন্ডলি যদি আমাদের ইনফর্ম করেন দেবো আমরা। এটা লিখিত দিতে তো আপত্তির কিছু নাই, কিন্তু এটা তেমন একটা প্রয়োজন আছে মনে তো হয় না। যা বললাম ভেরি ভেরি রেলিভেন্ট, এই আর কি। ঠিক আছে। এই ঘটনায়